হামাতঙ্কে দেশ, আরও 11 শিশুর প্রাণহানি, ভর্তি 1250। উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান। অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন উপদেষ্টা রিজভী। পাম্পে দীর্ঘ অপেক্ষায় হয়রান গ্রাহক, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক। সংসার খরচ মেটাতে হিমশিম অবস্থা রাইড শেয়ার চালকদের। দাম বাড়বে কিনা আগামী মাসে সমন্বয়ের পর সিদ্ধান্ত। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নাকচ। কারাগারে পাঠালেন আদালত। জুলাই হত্যাচেষ্টা মামলার শুনানিতে আইনজীবীদের হট্টগোল। বাসের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক পাচারের চেষ্টা। চট্টগ্রামে প্রায় 8.5 কোটি টাকা হেরোইন ইয়াবা জব্দ, গ্রেপ্তার 3। এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম, ভেঙে দেওয়া হলো বর্তমান পর্ষদ। দায়িত্ব পেয়ে বোর্ডে অ্যাডহক কমিটি প্রধান তামিম ইকবাল। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। হামাতঙ্কে সারা দেশ, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 1236 জনকে। চিকিৎসকরা বলছেন, অভিভাবকদের অসচেতনতা, দেরিতে হাসপাতালে আসা এবং ফার্মেসি নির্ভর চিকিৎসার কারণেই বাড়ছে জটিলতা। সংক্রমণ ঠেকাতে ঝুঁকিপূর্ণ জেলা উপজেলায় চলছে টিকাদান। জ্বরের তাপে পুড়ছে ছোট্ট শরীর, চোখ ভর্তি অবসাদ, শরীরে লালচে র্যাশ, ব্যথা আর অস্বস্তিতে হারিয়েছে মুখের বুলি। এমন শিশুদের কান্না বলে দিচ্ছে কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে হাম। এ চিত্র রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের। বিশেষায়িত করার পর হাসপাতালটিতে ভর্তি হয়েছে 713 শিশু, মারা গেছে 4 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 24 ঘন্টায় মারা গেছে 11 জন। এ নিয়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রাণ গেল 128 জনের। সারা দেশে হাসপাতালে ভর্তি 1236 জন রোগী। এখনও সুস্থতার চেয়ে ভর্তি হওয়ার হারই বেশি। চোখ একদম বন্ধ ছিল, চোখ খুলে না, চোখ লেগে গেছে। এই সাইড থেকে লাল হয়ে একটু একটু শুরু হয়েছে। এই 3টা জায়গা থেকেই দেখে আমরা হসপিটালে ভর্তি করছি। জ্বর পরই গোড়া জাগছে, ঔষধ খাওয়াইছি কিন্তু কমে না, আর অসুস্থ হয়ে গেছে। একদিকে জ্বর, কাশি, শরীরে ফুসকুড়ি, অন্যদিকে অসচেতনতায় বাড়ছে মৃত্যু। চিকিৎসকদের নির্দেশনাপত্র ছাড়াই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেদের মতো করে শিশুকে খাওয়াচ্ছেন অনেক অভিভাবক। এতে আরো জটিল হয়ে উঠছে পরিস্থিতি। স্থানীয় ডাক্তারের রাত্রে দেখাইছি, পরের দিন সকালে দেখি ও ওইটা সেন্সলেসের মতো হয়ে গেছে। জেল দিছিলাম আর অ্যান্টিবায়োটিক খাওয়াইছিলাম, কিন্তু জ্বর নামেই না। চিকিৎসক বলছেন, হামকে সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে অবহেলা করলে তা দ্রুতই বিপজ্জনক রূপ নিতে পারে। তাই লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। তাকে আইসোলেট করে তাকে আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। সারা দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে শতাধিক শিশু, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণেই হঠাৎ হামের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, টিকা কেনাকাটা সহ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হার্ডলাইনে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। অংশ নেন প্রধানমন্ত্রী, রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচেতনতা বাড়াতে এই আয়োজনে ছিলেন চিকিৎসকরাও। র্যালির এক ফাঁকে গণমাধ্যমে কথা বলেন রিজভী। তিনি বলেন, হঠাৎ হামের প্রকোপেই শিশু মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অতীত সরকারের গাফিলতি। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। এদিকে দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনিয়ম করলে ছাড় পাবে না কেউ। ওষুধের বাজারে চলছে বৈষম্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা সহ কেনাকাটার অসাধু চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশে যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। আবার দুই একটা ওষুধ কোম্পানি ভালো মানের ওষুধ তৈরি করতেছে, এভরিথিং ইজ ওকে, তাকে আটকে রাখা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? চেষ্টা করতেছি ঠিক করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, গত 5 বছরে টিকাদান কর্মসূচির ঘাটতি বর্তমান সংকটের মূল কারণ। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে,
যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। আমরা কিন্তু জিনিসটাকে স্ট্রিমলাইন করতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের চিকিৎসা সেবার মান পাল্টে দেওয়ার প্রত্যয় নীতি নির্ধারকদের। আমরা 5 তারিখ থেকে কিন্তু রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। যানবাহন ব্যবহারকারীদের কর্মব্যস্ত দিনের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনে। কোনো কোনো পাম্পে তেল মিললেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম বলে অভিযোগ গ্রাহকদের। অবৈধভাবে পেট্রোল মজুত করায় জামালপুরে 2 জন এবং ঠাকুরগাঁওয়ে 1 জনকে আটক করা হয়েছে। জ্বালানির জন্য প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন ফিলিং স্টেশনগুলোতে। তেলের জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে হাজির ক্ষুব্ধ কৃষকেরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এ চিত্র। যানবাহন ব্যবহারকারীদের কর্মব্যস্ত দিনের বেশিরভাগ সময় কাটছে তীব্র তাপদাহে, পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ময়মনসিংহ নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে প্রায় 8 ঘন্টা অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। ভোর 4টার সময় আসছি যেন লাইনের সামনের দিকে থাকতে পারি, সেটা একবার ট্যাঙ্কিটা ভরে দিলে আমাদের সুবিধা হইতো, আমাদের 2 দিন পর আসতে হইতো না। নওগাঁয় ভোরের আলো ফোটার আগেই ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। অভিযোগ উঠেছে পাম্পের তেল সংগ্রহ করে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রির। আর ফেনীতে অকটেন পেট্রোল তেলের চাহিদা 2.5 লাখ লিটার, কিন্তু এর অর্ধেকও পাচ্ছেন না বলে দাবি পাম্প মালিকদের। তবে অন্য জেলার মতো দীর্ঘ লাইন ও অপেক্ষার ভোগান্তি নেই সিলেটে। ফলে ভোগান্তি ছাড়া তেল পেয়ে খুশি গ্রাহকেরা। অবশ্যই তেল পাচ্ছি এবং কোনো বিশৃঙ্খলা নেই, শান্তিপূর্ণভাবেই আমরা তেল নিতে পারছি। তবে ফুয়েল কার্ডেও ভোগান্তি কমছে না ঠাকুরগাঁয়ের যানবাহন চালকদের। তেলের জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে হাজির ক্ষুব্ধ কৃষকেরা। রাঙামাটিতেও ডিজিটাল ফুয়েল কার্ড চালু করলেও সময়ের বেড়া জালে তেল না পাওয়ায় হতাশ অনেকেই। আমরা কৃষি কার্ড নিয়ে যাচ্ছি, এখন বলতেছে উপজেলার ওখান থেকে আমরা করে নিয়ে আসতে হবে, কি জানি বলে প্রত্যান করে নিয়ে আসতে হবে। তাহলে একটা সাধারণ কৃষক কিভাবে চলবে ভাই বলেন? আম, লেচু ফসল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এতগুলো মেশিন তেল পাচ্ছি না। লিমিট দিয়ে দিছে, এখন লিমিট আমরা তেল না পেলে তো মাছগুলো নিতে পারবো না ঠিক সময়। এখানে লাইসেন্স অবলিক কৃষি কার্ড, এখানে কিছু আমাদের আছে অসঙ্গতি আছে, এগুলো আমরা পরবর্তীতে জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা এই অসঙ্গতিগুলো দূর করব। সোমবার রাতে অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করায় জামালপুরের 2 ব্যক্তিকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ঠাকুরগাঁয়ের রানী সংকৈলে অবৈধভাবে 250 লিটার পেট্রোল তেল পাচারের সময় 1 ব্যক্তিকে আটক করে জনতা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আপাতত বাড়ছে না দাম। তবে দাম বাড়ানো হবে কিনা আগামী মাসে সমন্বয়ের পর মন্ত্রিসভায় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। সকালে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে সরকার। চলতি মাসেই দেশে আসবে প্রায় 1,67,000 টন ডিজেল, 71,443 টন অকটেন এবং 36,000 টন পেট্রোল। এছাড়া অবৈধ মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জ্বালানি মন্ত্রী। নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। গত মাসে সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। বিএনপি সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এখন দিল্লিতে। মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে 3 দিনের এই সফরে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। বুধবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনও বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার পক্ষ থেকে। রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ
তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। জুলাই আন্দোলনে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। 2 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ নানা অভিযোগ করেন রাষ্ট্রপক্ষ। এ সময় কাঠগড়ায় স্থির দাঁড়িয়ে থাকলেও না সূচক মাথা নাড়ান সাবেক স্পিকার। আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। এদিকে আসামিপক্ষের হয়ে শুনানি করতে এজলাসে হট্টগোল সৃষ্টি করেন একদল আইনজীবী। তাদের একজন বলেন, শিরিন শারমিনের বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকারকে কারাগারে পাঠান আদালত। সুনির্দিষ্ট তার বিপক্ষে কোনো অভিযোগ নেই। উনি ওই দিন সংসদ ভবন এরিয়ায় ছিলেন। উনি কিভাবে রাষ্ট্রের এই দায়িত্ব থেকে সেই লালবাগ জোনে এসে একটি হত্যা চেষ্টা করেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সোমবার মধ্যরাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে আটক করে ডিবি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বাসের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক পাচারের চেষ্টা। চট্টগ্রামে 8 কোটি টাকা মূল্যের হেরোইন ও 35 লাখ টাকার ইয়াবা জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত বাসটির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক চোরাচালানের মাধ্যমে এসব মাদক দেশে ঢুকেছে ধারণা পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে কক্সবাজার থেকে হেরোইন ও ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে এমন তথ্য ছিল মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। মঙ্গলবার মধ্যরাতে পটিয়া এলাকায় বাসটিকে দাঁড়ানোর সিগন্যাল দেওয়া হয়। বাসটি না থেমে শহরের দিকে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে বাসটিকে ধাওয়া করে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের পেছনের অংশে বিশেষ কায়দায় রাখা হলুদ রঙের টেপ দিয়ে মোড়ানো 8 প্যাকেট হেরোইন ও 70টি নীল রঙের জিপার প্যাকেটে থাকা 14,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। হেরোইনের মূল্য 8 কোটি টাকা ও ইয়াবার মূল্য 35 লাখ টাকা। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা প্রাথমিকভাবে যেটা জিজ্ঞাসাবাদ করেছি তাদেরকে, যে এটা কে দিল, কিভাবে আসলো, সেটা তারা এখনো আমাদের কাছে ওইভাবে কিছু বলে নাই। তবে আমরা চেষ্টা করছি তদন্ত করে এটার রুট কোথায় সেটা আমরা চেষ্টা করব। তাদেরকে আমরা রিমান্ডে আনবো। আটক 3 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হবে বলে জানায় পুলিশ। 3 জন মাদক কারবারি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সাক্ষ্য গ্রহণ না করে শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী হিসেবে বক্তব্য অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করেন শাহরিয়ার সোহাগ। বলেন, আগামী 9 এপ্রিল বহুল প্রত্যাশিত শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রদানের কথা থাকলেও এই মামলার তদন্ত কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন। মামলার সাক্ষী হিসেবে তার সাক্ষ্য গ্রহণ না করে সাক্ষ্য বইয়ে বক্তব্য রেকর্ডের অভিযোগ করেন তিনি। এরই সঙ্গে মামলা থেকে পুলিশ কর্মকর্তা ইমরান আহমেদকে বাদ দেয় এবং সাবেক চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও তার রিভিউ বোর্ডের মাধ্যমে পুনর্পর্যালোচনা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে এর রায় নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন শাহরিয়ার সোহাগ। আগের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াটি অন্তত একবার রিভিউ বোর্ডের মাধ্যমে রিভিউ করার মধ্য দিয়ে এই রায়ের দিকে গেলে অন্তত এই রায়টি প্রশ্নবিদ্ধ বা হওয়ার কোনো সুযোগ থাকতো না। নারায়ণগঞ্জে অনুমোদনহীন 3টি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা, তালতলা, ভুইগড় ও হাজীগঞ্জ এলাকায় অভিযান চালায় তিতাস। চুন কারখানা, রি-রোলিং মিল ও ডাইং কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার সহ বিভিন্ন সরঞ্জাম। পরে একটি আবাসিক ভবনের 20টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ মালিককে 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। খাগড়াছড়িতে বৈশাখী বরণে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন তরুণ তরুণীরা। সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণিল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। শোভাযাত্রায় ফুটে ওঠে নিজস্ব সংস্কৃতি। পরে ঐতিহ্যবাহী পানি খেলায় মেতে ওঠেন মারমা তরুণ তরুণীরা। এদিকে বাংলা নতুন বছর বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি। এ উপলক্ষে
মোটিভ তৈরিতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন ছাত্র ও শিক্ষকরা। কোনটাই সত্যি হলো শেষ পর্যন্ত। বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আইন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল এনএসসি। আগামী 3 মাস বিসিবি পরিচালনার জন্য তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অযাচিত হস্তক্ষেপের কারণেই নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছিল বলে জানান ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এদিকে অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে বিসিবিতে গেছেন তামিম ইকবাল। 48 ঘন্টার নাটকীয়তার অবসান। এনএসসিতে তদন্ত প্রতিবেদন জমা পড়বার পর থেকেই চারদিকে গুঞ্জন, কতক্ষণ টিকবে বুলবুলের বোর্ড। আমিনুল ইসলাম নিজে আত্মবিশ্বাসী থাকলেও তার উপর আস্থা রাখতে পারেননি বোর্ড পরিচালকরা। একের পর এক পদত্যাগে জেরবার ছিল বিসিবি। অবশেষে আইসিসিকে জানানোর পর তদন্ত প্রতিবেদনের আদ্যপান্ত নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। পরে শোনান বিসিবি নির্বাচন প্রভাবিত করতে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার সঙ্গী সাথীদের কর্মকাণ্ড। বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। বিসিবির বিষয়ে আমরা আশাবাদী এবং আমরা মনে করি অবশ্যই আইসিসি এই সিদ্ধান্তকে সমুন্নত রাখবে। এদিকে আগামী 3 মাসের মধ্যে বিসিবিতে নতুন নির্বাচন দিতে একটি অ্যাডহক কমিটিও গঠন করে দিয়েছে এনএসসি, যার নেতৃত্বভার থাকছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাঁধে। বর্তমানে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আথার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা আজ থেকেই দায়িত্ব পালন করতে পারবেন নতুন অ্যাডহক কমিটি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাম আতঙ্কে দেশ, আরও 11 শিশুর প্রাণহানি, ভর্তি 1250। উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান, অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষ্টেন উপদেষ্টা রিজভী। পাম্পে দীর্ঘ অপেক্ষায় হয়রান গ্রাহক, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক। সংসার খরচ মেটাতে হিমশিম রাইড শেয়ার চালকরা। দাম বাড়বে কিনা আগামী মাসে সমন্বয়ের পর সিদ্ধান্ত। এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নাকচ, কারাগারে পাঠালেন আদালত। জুলাই হত্যা চেষ্টা মামলার শুনানিতে আইনজীবীদের হট্টগোল। এই ছিল জনপদের সময়।